আচ্ছা, ঠিক আছে। তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে স্টাইলিং উইথ সিএসএস। হ্যাঁ, তো এতদিন এইচটিএমএল এর বিভিন্ন এলিমেন্ট গুলার সাথে পরিচয় হয়েছি, বিভিন্ন ট্যাগস এর সাথে পরিচয় হয়েছি, কোন ট্যাগসে কোন কন্টেন্ট আসে এটা দেখছি। এখন আমরা একটু ডিজাইন বা স্টাইলের দিকে নজর দিব। আচ্ছা, প্রথমেই ক্যাসকেডিং স্টাইল শিট। হ্যাঁ, ক্যাসকেডিং স্টাইল শিট, এই যে এটার ফুল ফর্ম কিন্তু জিজ্ঞেস করি, এগুলা মনে রাখতে হবে। এইচটিএমএল, সিএসএস, হ্যাঁ, তারপরে ছোট ছোট ফুল ফর্ম। হ্যাঁ, এ ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগ, পি মানে প্যারাগ্রাফ, এগুলো খুব বেসিক কথা, কিন্তু এগুলো কিন্তু জিজ্ঞেস করা হয়। আর সত্যি কথা বলতে এগুলোই হচ্ছে আমার লাস্ট ওয়ে অফ গিভিং ইউ এ পাস ডিগ্রি। হ্যাঁ, মানে যখন দেখবো কোডের থেকে কিচ্ছুই বলতে পারতেছেন না, আর একটু সহজ, তারপর আরো সহজ, তারপর আরো সহজ, শেষে আর কি করব, ফেল ঠেকানোর জন্য এগুলা জিজ্ঞেস করি। এটা যদি না পারেন 100% ফেল। বুঝতে পারছি? তো এই জিনিসগুলা মানে যাতে কারো মিস না থাকে। স্যার, ক্যাসকেডিং কথার অর্থ হচ্ছে অনেকটা ঝর্ণাধারার মতো। হ্যাঁ, একই এলিমেন্টের উপর যদি মাল্টিপল স্টাইল রুল সেট অ্যাপ্লাই হয়ে যায়, তখন সবচেয়ে নিচে যেটা দিবেন, অর্থাৎ সবার লাস্টে কোডের মধ্যে যে স্টাইলটা থাকবে সেটা অ্যাপ্লাই হবে। এটা আমরা কোডে একটু পরে দেখব। কথা বলেন, বুঝতে পারছি? সিএসএস ও কোনো প্রোগ্রামিং না, যদিও এটার মধ্যে ক্যালক ফাংশনটা ইউজ করে কিছু ক্যালকুলেশন করা যায়, বাট সেটা কোনো প্রোগ্রামিং এর ভিতরে পড়ে না। সো কোনো ভেরিয়েবলস নাই, ফাংশন নাই, ফাংশনের জন্য কোনো স্ট্যাকে মেমরি নাই। সো সিএসএস এর মধ্যে যদিও আপনারা দেখবেন ক্যালক নামে একটা ফাংশন আছে যেটা দিয়ে হালকা পাতলা যোগ বিয়োগ করা যায়, এইচটিএমএল এ তো সেটাও করা যেত না, বাট সেটা কোনো প্রোগ্রামিং এর ভিতরে পড়ে না। আচ্ছা, কিভাবে সিএসএস অ্যাড করব আমাদের ফাইলে? তিনটা সিস্টেম, ইনলাইন, ইন্টারনাল এবং এক্সটার্নাল, তিনটাই আমরা দেখি। সো কাজের জন্য আমরা একটা এমটি ফোল্ডার খুলি। হ্যাঁ, একটা ফোল্ডার খুলি। সেগুলো আশা করি আপনারা সবাই পারেন, ল্যাব 4 বা কিছু একটা নাম দেই, আর ভিএস কোডটা ওপেন করি। সো ওপেন ফোল্ডার, দেন ডেস্কটপে আমার যে নাম ছিল সিলেক্ট করলাম। আচ্ছা, এটা হচ্ছে ডার্ক মোডে দেওয়া, এটা আমি মোডটা একটু চেঞ্জ করে দিতে হবে, নাহলে বোঝা যাবে না কিছুই। আচ্ছা, তারপরে হচ্ছে একটা নতুন ফাইল, একটু জুম, হ্যাঁ একটু জুম করে দেই, এগুলা বন্ধ করি। সো একটা নিউ ফাইল, এনিথিং নাম দেন, সামথিং ডট এইচটিএমএল। সো ল্যাব 4 সিএসএস ডট এইচটিএমএল। এবং এইচটিএমএল দেওয়ার পরে আমরা যেটা করব, রেকর্ড হচ্ছে তো, হ্যাঁ, আল্লাহই জানে রেকর্ডে কি সাউন্ড আসে। তো এগুলা তো আমরা সবই জানি, টাইটেলটা চেঞ্জ করে দেই আপাতত, যেহেতু এটা আমরা টাইটেল জানি। টাইটেল কোথায় দেখায়? হ্যাঁ, ট্যাবে, ট্যাবের মধ্যে টাইটেলটা দেখায়। সো যে এনিথিং নাম দেন, সিএসএস সেশনাল, দেন বডির মধ্যে কিছু একটা লিখি। হ্যাঁ, টুডে উই উইল লার্ন, কিছু একটা লিখলাম। সো আউটপুট দেখার জন্য গো লাইভ, গো লাইভ বাটনে চাপ দিলাম, চলে আসলো। আচ্ছা, তো এখন যেটা আমি করব, কিছু ব্রেক দেই, 4-5টা ব্রেক দেই, এবং একটা প্যারাগ্রাফ, তার মধ্যে কিছু লরেম লিখলাম, লেটস সে লরেম 30। সো আউটপুটে আমাদের প্যারাগ্রাফটা দেখা যাবে। বাই ডিফল্ট প্যারাগ্রাফ 16 পিক্সেলে আসে, ছোট্ট 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 লেখা আসে। হ্যাঁ, সেগুলো তো আমরা চেঞ্জ করতে পারি। সো প্রথম যে স্টাইলটা ইনলাইন স্টাইল, এটা কিন্তু আমরা অলরেডি এসটিএমএল ক্লাসে দেখে ফেলছি। একটা স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করবেন, এলিমেন্টের মধ্যে একটা স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করবেন। এটা আমরা দেখছি না গত 2 ক্লাসে অনেকবার? আচ্ছা, তো এখানে আমি কি করি, ফন্ট সাইজটা একটু বড় করে দেই,
ধরেন কথার কথা 25 পিক্সেল দেই, একটু কালারটা চেঞ্জ করি, কথার কথা রেড একটা কালার দিলাম। এটাকে আমরা বলতেছি হচ্ছে ইনলাইন স্টাইল। এটাকে আমরা কি বলতেছি? ইনলাইন স্টাইল, অর্থাৎ এলিমেন্টের সাথে সাথেই স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে ডিজাইন লিখে দেওয়া, বুঝছি? ইনলাইন স্টাইল। আচ্ছা, সেকেন্ড স্টাইলের নাম হচ্ছে ইন্টারনাল স্টাইল। ইন্টারনাল, এটা করার জন্য আমাদেরকে যেতে হবে হচ্ছে হেড যে ট্যাগটা আছে সেখানে। হেড ট্যাগটার ভিতরে আমরা স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট লিখব এবং এইখানে ডিজাইন করব। সো আমি ইন লাইনটা মুছে দেই, ইন লাইনটা ধরেন কেটে দিলাম। কিসের আওয়াজ হচ্ছে? কারো ফোন একটু থাকলে একটু অফ করেন। আচ্ছা, যাই হোক, তা এখন আমি একটা একটা জিনিস লিখবো, এটা জাস্ট একটু আপাতত ফলো করেন, পরে বুঝাচ্ছি, হ্যাঁ? তো আমি ফার্স্টে ট্যাগটার নাম লিখলাম এবং কার্লি ব্রেস অন এবং অফ করলাম। কার্লি ব্রেস অন এবং অফ করলাম, এটা একটু পরেই বুঝাচ্ছি। তারপরে আমি লিখলাম ওই একই জিনিস, কালার, ফন্ট সাইজ, এক্সেট্রা। সো কি আপনাদের কি বেসিক কমন সেন্স নাই? সব শিখে তো। ফোনটা তো সাইলেন্ট করা যায় নাকি? আচ্ছা, ফন্ট সাইজ 25 পিক্সেল দিলাম, আবার কালারটা একটু চেঞ্জ করে দিলাম, লেটস সে ব্লু। এখন আউটপুটে আমরা দেখতে পারবো একটা নীল কালারের ডিজাইন আসছে। সো হেড ট্যাগের ভিতরে স্টাইল ট্যাগটা ব্যবহার করে যখন ডিজাইন করি, এটার নাম হচ্ছে ইন্টারনাল। স্যাররা কোনো কোনো বইয়ের মধ্যে এমবেডেড কথাটাও শুনবেন, ইন্টারনাল স্টাইল, ইন্টারনাল। এর আগেরটা কি ছিল? ইনলাইন। এবার একটা নাম হচ্ছে ইন্টারনাল। এই যে দেখেন, হেড ট্যাগের মধ্যে একটা স্টাইল ট্যাগ লিখবেন, স্টাইল ট্যাগের ভিতরে ডিজাইন করতেছি। ডিজাইনের সিস্টেমটা একটু পরে বোঝাচ্ছি আমি, সমস্যা নেই, খালি আপাতত ফলো করেন। সো আমার প্যারাগ্রাফটা ডিজাইন হয়ে গেল। ধরেন এটুকু নাই, হ্যাঁ, এটুকু আমি কমেন্ট আউট করে দিলাম, তখন কি ডিজাইন আছে? তখন কোনো ডিজাইন নেই, ডিফল্ট ইয়াটা দেখাচ্ছে, ডিফল্ট যেই অ্যাট্রিবিউটস গুলা সেগুলো দেখাচ্ছে। এখন আমি হেড ট্যাগের মধ্যে স্টাইল ট্যাগের ভিতরে কিছু ডিজাইন লিখলাম, এটার নাম হচ্ছে ইন্টারনাল বা এমবেডেডও কেউ কেউ বলে, একই জিনিস। এক একজন এক এক কথা বলে, বাট একই জিনিস। আচ্ছা, সো ইনলাইন সিএসএস গুলো আমরা খুব বেশি ব্যবহার করি যখন আমরা একটু প্রফেশনাল স্টেজে টেইলউইন্ড সিএসএস ইউজ করব। নাম শুনছেন টেইলউইন্ড সিএসএস? টেইলউইন্ড সিএসএস এটা হচ্ছে সিএসএস এর মতোই একটা ফ্রেমওয়ার্ক। সো ওইটা করি কি, আমরা প্রত্যেকটা এলিমেন্টের মধ্যেই ডিজাইন গুলো লিখতে থাকি, এটা ওখানে খুব পপুলার। আবার এই স্টাইলটা খুব পপুলার হচ্ছে আমাদের চ্যাট জিপিটির অ্যান্সারে। আপনারা যখন, আমি অ্যাসাইনমেন্ট দিব, প্রজেক্ট দিব, এগুলো যখন চ্যাট জিপিটি দিয়ে বানায় নিয়ে আসবেন, প্রায় সময় দেখবেন যে স্টাইল ট্যাগের ভিতরেই তারা ডিজাইন গুলো লিখে দিচ্ছে। এটার রিজন হচ্ছে তারা একটা এক্সটার্নাল ফাইল ক্রিয়েট করলে সেটার জন্য একটা এক্সট্রা মেমোরি খরচ হয়। তার একটা ফাইলের মধ্যে স্টাইল ট্যাগের মধ্যে লিখে দেয় এবং তারা এক্সপেক্ট করে যে যারা ওয়েব ডেভেলপার তারা বুঝবে যে স্টাইল ট্যাগের মধ্যে ডিজাইন করা, এটা চাইলেই তারা অন্য একটা ফাইলে সরাই নিয়ে আসতে পারবে। বুঝতে পারছি? আচ্ছা, এরপরে আসি হচ্ছে এক্সটার্নাল, তার মানে অন্য একটা ফাইলে আমি ডিজাইন লিখবো, সেটা এই ফাইলের সাথে আমরা কানেক্ট করবো। সেটা কিভাবে করে? এবার এইটা একটু কমেন্ট আউট করে রাখি, কোনো ডিজাইন নাই, আগের মতোই দেখাচ্ছে। এখন আমি একটা এক্সটার্নাল ফাইল করব। সো আমরা ফাইল ম্যানেজারে আসলাম, আরেকটা নতুন ফাইল খুললাম, এনিথিং একটা নাম দেন, সমস্যা নেই, মাই স্টাইল বা কিছু একটা নাম দিলাম। বাট এই জায়গায় এক্সটেনশন কোনটা দিব? ডট সিএসএস, এক্স্যাক্টলি ডট সিএসএস। এবং একটু আগে যে ডিজাইনটা এখানে লেখা ছিল এটাই কপি করে পেস্ট করে নিয়ে দেয়। সো একই একই ডিজাইনই দেই, সেভ করলাম। তো আমরা যদি এখন আউটপুটে যাই, দেখবো কোনোই চেঞ্জ হয় নাই।
এটার কারণ কি? হ্যাঁ, এক্স্যাক্টলি। স্যার, এক্সটার্নাল একটা ফাইলের সাথে এইচটিএমএল এর কোনো সম্পর্কই নেই। বুঝতে পারছি? ওরা কিছু জানেই না যে এই ফাইলে কি হচ্ছে না হচ্ছে। সো এই জানানোটা আমাদের দায়িত্ব। আমরা হেড ট্যাগের ভিতর লিংক নামে একটা ট্যাগ ইউজ করব, লিংক। আপাতত আর ফাইল ম্যানেজারটা লাগবে না। সো লিংক নামে একটা ট্যাগ ইউজ করব। তো এখানে লিংক লিখলে আপনার অনেকগুলো অপশন আসবে, তার মধ্যে সিএসএস টা চুজ করবেন, সিএসএস। লিংকের ভিতর অনেকগুলো অপশন আসবে। আবার দেখাই, লিংক লিখলে সাজেশনের মধ্যে অনেকগুলো অপশন আসবে, কোনটা নিব? সিএসএস টা। এবং এইচরেফ এর মধ্যে যে স্টাইল একটা ডিফল্ট নাম দেওয়া ছিল, সেই নামটা মুছে আমাদেরটার নাম দিব। তো আমাদেরটার নাম কি মুখস্থ লিখবো? আমাদেরটার নাম মুখস্থ লিখবো? হ্যাঁ, এক্স্যাক্টলি। কন্ট্রোল স্ল্যাশ দিয়ে সাজেশন থেকে সিলেক্ট করবো। সো সাজেশনের মধ্যে আমাদেরটার নাম চলে আসছে, মাই স্টাইলস ডট সিএসএস। এন্টার চাপ দেন, বাস। বুঝতে পারছি? এই যে প্র্যাকটিসটা, এটা কিন্তু সামনে প্রতিটা জাভাস্ক্রিপ্টের ভ্যারিয়েবল, প্রত্যেকটা ফাংশনের নাম প্রত্যেকটা জায়গায় ইউজ করবে। কখনোই নিজের হাতে লিখতে যায় না স্যার। প্রথমবার যখন ডিফাইন করবেন তখন নিজের হাতে লিখবেন, বাট তারপরে নেম, আইডি, তারপর ফাংশনের ভ্যারিয়েবল, ফাংশনের নাম, এগুলা কখনো আমরা নিজের হাতে টাইপ করবো না, সাজেশন থেকে লিখবো। নিজের হাতে টাইপ করবেন, দেখবেন কাজ করতেছেন। কারণ মানুষ তো কিছু না কিছু একটা মিস্টেক হবেই। আচ্ছা, ফাইলটা সেভ হয়েছে? ফাইলটা কি সেভ হয়েছে? না, ওই যে কালো দাগ দেখলে বোঝা যায়। তো এখন আমরা ফাইলে গেলে ডিজাইন দেখতে পাবো। ডট স্ল্যাশ, ডট স্ল্যাশ। ডট মানে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হইতে পারে। বুঝতে পারছি, ডট স্ল্যাশ একই ডিজাইন, ওই যেই ডিজাইনটা লিখছি একই জিনিসটাই লেখা। আমি, হ্যাঁ হ্যাঁ, এখানে হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করতে হয় না, বা স্টাইল ট্যাগও ইউজ করতে হচ্ছে না। এক্সটার্নাল একটা ফাইলে আপনি সব ডিজাইন করে রাখবেন, এখানে অ্যাপ্লাই হয়ে যাবে, এটাতে অ্যাপ্লাই হয়ে যাবে। তাহলে তিনটা জিনিস দেখলাম, হ্যাঁ, ইন্টারনাল, এক্সটার্নাল এবং ইনলাইন। ঠিক আছে, লিঙ্কটা বুঝতেছেন না? এই যে আপনি যখন লিংক ইউজ করবেন না, কথার কথা এটা কমেন্ট আউট করে রাখলাম, তখন কিন্তু এইচটিএমএল ফাইলটা জানে না যে সিএসএস নামে কোনো কিছুর অস্তিত্ব আছে। বুঝতে পারছি? এটা একটা আলাদা ফাইল না, মাই স্টাইলস ডট সিএসএস। এই ফাইলে কি হচ্ছে না হচ্ছে ও তো কিছুই জানে না। এই জন্যই লিঙ্ক ট্যাগটা ইউজ করতেছে এবং দুজনের ভিতর কানেকশন ক্রিয়েট করে দিচ্ছে। আপনি যদি না ইউজ করেন, যেমন এখন কমেন্ট আউট করা না, এখন গিয়ে দেখবেন কোনো স্টাইল নেই, ওই যা ছিল তাই, কালো কালার দেখাচ্ছে। কিন্তু যেই আপনি এই লিঙ্ক ট্যাগটার মধ্যে ফাইলের দুইটার নাম কানেক্ট করে দিচ্ছেন, সাথে সাথে কি হচ্ছে, স্টাইলটা চলে আসছে। এটুকুই। এই সেম কাজ জাভাস্ক্রিপ্টও আমরা করব। অনেক কিছু লেখা থাকবে কোড, বাইরের একটা ফাইল কানেক্ট করে দিব, ওটা আবার আরেকটা ট্যাগ আছে স্ক্রিপ্ট ট্যাগ, ওটার মধ্যে কানেক্ট করবো, ওটা তখন দেখবো, সমস্যা নেই। আচ্ছা, এইবার আসেন হচ্ছে যে ওই যে একটু আগে বললাম যে যে জিনিসটা আমি করাবো, যে কিভাবে স্টাইল ট্যাগ লিখতে হয় বা স্টাইলের রুল সেট কিভাবে লিখতে হয়। আচ্ছা, স্টাইলের রুল সেট লেখার জন্য প্রথমে যে জিনিসটা লিখতে হয় সেটার নাম হচ্ছে সিলেক্টর। অর্থাৎ কাকে স্টাইল করব, সিলেক্টর মানে কি, কোন এলিমেন্ট গুলাকে আমি স্টাইল করতে চাই সেটার নাম। এখন সিলেক্টরের ভিতরে আপনি অনেক কিছু দিতে পারেন, যেমন ট্যাগের নাম। ট্যাগের নাম দিলে যেটা হয়, আপনার একটা এইচটিএমএল এর মধ্যে যত এই ট্যাগ আছে সবগুলা ডিজাইন হয়ে যাবে। কিরকম দেখেন, যেমন আমার তো এখন একটাই পি, তাই না? আমি যদি আরো কয়েকটা পি লিখি, ধরেন লরেম 10, তারপর সেভ করলাম, আরো কয়েকটা লিখি, ধরেন লরেম 30, দেখবেন যে প্রত্যেকটাই নীল কালার হয়ে গেছে, প্রত্যেকটাই নীল কালার হয়ে গেছে। সো শুধু ট্যাগ নেমটা দেওয়ার অর্থ হচ্ছে আমার এইচটিএমএল পুরা ডকুমেন্টের ভিতরে যত এই নামে ট্যাগ আছে সবার উপর এই স্টাইল দিয়ে দাও, সবার উপর নীল কালার, যেমন আমি নীল কালার করছি, সবার উপর
এই স্টাইলটা দিয়ে দেব। বুঝছি এটা। আচ্ছা, তারপরে আমরা সামনের দিনে দেখবো আইডি এবং ক্লাস, সামনের দিন মানে আজকে আর কি। আইডি এবং ক্লাস এই দুইটাও দেওয়া যায়। এই দুইটা কিভাবে দেয় আমরা একটু দেখি। সো আইডি দেওয়ার জন্য যে কোনো একটা এলিমেন্টকে আইডি দেওয়ার জন্য আমরা এলিমেন্টের মধ্যে আইডি অ্যাট্রিবিউটটা লিখব, এবং এখানে যে কোনো একটা নাম আপনি দিতে পারেন। যেমন আমি লিখলাম প্যারাগ্রাফ 2, এনিথিং একটা নাম দিলাম ভ্যারিয়েবলের। আচ্ছা, এখন এই প্যারাগ্রাফ 2টাকে স্পেসিফিক ডিজাইন দেওয়া যায়, যে আমি বলতে পারি যে এই সবাই নীল কালার হয়েও না, মাঝখানেরটা কমলা কালার। তো এটা কিভাবে করে স্যার? আইডি কে ডিজাইন দেওয়ার জন্য আমরা হ্যাশ কথাটা ইউজ করি, এবং সেইখানে আইডির নামটা লিখতে হয়, হ্যাশ চিহ্নটা দিতে হয়, এবং আইডির নেমটা কপি করে নিয়ে আসবেন, পেস্ট করবেন। আচ্ছা, এখন আমি যদি একই জিনিসই লিখি, জাস্ট খালি কালারটা চেঞ্জ করে দিই। ধরেন এটার সাইজটা একটু বড় করে দিই 35, আর কালারটা লেটস একটু অরেঞ্জ টাইপের একটা কালার দিয়ে দিই। সেভ করলাম। তো এখন আমরা গিয়ে দেখবো এই অ্যাপ্লাই হলো না কেন। ও আচ্ছা আচ্ছা, এক্স্যাক্টলি ওইটাতে সেভ করিনি। ওখানে যে আইডিটা চেঞ্জ করছি ওখানে সেভ করা হয়নি। আচ্ছা, এখন দেখেন উপরেরটা নীল, মাঝখানেরটা আবার ইউনিক, আবার লাস্টেরটা আবার নীল। লাস্টেরটা নীল কেন হলো? হ্যাঁ, কারণ হচ্ছে যখন পি ট্যাগে জেনারেল একটা রুল দেওয়া হয়েছিল সেটার কারণে সে নীল। কিন্তু 2 নাম্বার মাঝখানের প্যারাগ্রাফটা স্পেশাল ভাবে আমি আলাদা ডিজাইন করছি আইডি দিয়ে, তখন জিনিসটা একটা আলাদা স্টাইল পাই। আচ্ছা, এবার আসি হচ্ছে ক্লাস। ক্লাস দিয়েও এইভাবে আলাদা ডিজাইন করা যায়। ক্লাস দিয়ে ডিজাইন করি 3 নাম্বারটা। ক্লাস, এটাকে ধরেন প্যারা 3 নামই দিলাম, সমস্যা নেই। এই নামগুলো নিজের ইচ্ছা মতো দেওয়া যায়, সমস্যা নেই। ক্লাস দিয়ে যখন আমরা ডিজাইন করব, তখন আমরা চিহ্ন ইউজ করব কোনটা? ডট। ডট চিহ্নটা ব্যবহার করব, এবং ক্লাসের নামটা পেস্ট করলাম, কার্লি ব্রেস অন এবং অফ করলাম, এবং ভিতরে ওই একই ডিজাইনই দিলাম, খালি কালারটা চেঞ্জ করে দিলাম। ধরেন কালার দিলাম এবার অন্য একটা, গ্রিন। তো এবার একটু যাই, বুঝছি জিনিসটা, ব্যাপারটা কি বুঝতে পারছি? সো দেখেন, আমি প্রথমে বলছিলাম সমস্ত প্যারাগ্রাফের মধ্যে নীল কালার দাও, যার কারণে 3টাই নীল ছিল। তারপরে স্পেসিফিক্যালি একটা আইডি দিয়ে বললাম দ্বিতীয়টার কালার যাতে কমলা হয়, দ্বিতীয়টা কমলা হলো, কিন্তু আবার 3 নাম্বারটা নীল ছিল। এবার 3 নাম্বারটাকে আবার ক্লাস স্পেসিফিক একটা ক্লাস দিয়ে আমি বললাম যে তুমি যাতে সবুজ থাকো, সো সেও সবুজ কালার পেবে। আইডিয়া ক্লাসের মধ্যে একটু পার্থক্য আছে, আমি একটু পরে একটা এক্সাম্পল দিয়ে দেখাবো। আচ্ছা, আরো দেখি আরো কি কি সিলেক্টর আছে। আচ্ছা, আপনি চাইলে স্পেসিফিক একটা অ্যাট্রিবিউটের নাম ধরেও ডিজাইন করতে পারেন। তো আমরা যখন আমাদের ফার্স্ট অ্যাসাইনমেন্টটা করতে যাব, আমাদের ফার্স্ট অ্যাসাইনমেন্ট হচ্ছে একটা রেজিস্ট্রেশন ফর্ম ডিজাইন এবং নিয়ে আসা, জাস্ট ডিজাইন করা, কোনো সাবমিট টাবমিট করতে হবে। তো ওই রেজিস্ট্রেশন ফর্মে দেখবেন যে আপনার অ্যাট্রিবিউট ধরে ডিজাইন করতেছে, অ্যাট্রিবিউট ধরে ডিজাইন করতেছে, ওইভাবে ডিজাইন করা যায়। গ্রুপিং করা যায়। গ্রুপিংটা কিরকম দেখাই? আচ্ছা, সো আমি আরো একটা ট্যাগ নেই, এবং সেটার নাম দিলাম স্প্যান। স্প্যানের মধ্যে লরেম 15 লিখলাম। তো আমরা যখন আউটপুট দেখবো, দেখবো যে আহ, আগের প্যারাগ্রাফ গুলো তো আগের মতোই আছে, স্প্যানটা নর্মালি যেরকম থাকে, হ্যাঁ, কালো কালো। তো এখন আপনি চাচ্ছেন যে সেম স্টাইল, সেম স্টাইল ওই যে 2 নাম্বার প্যারাগ্রাফে যেটা আছে সেটা একেও দিবেন, ওকেও দিবেন। সো চলেন আমরা দেই, আমরা বলি যে এই যে হুবহু স্টাইলটা আছে, সেই সেম স্টাইলটা কপি করে আমি স্প্যানের মধ্যে দিয়ে দিলাম।
একই জিনিস। বুঝতে পারছি? আবার আরো একটা স্প্যান লিখি, আরো একটা স্প্যান লিখি। তো এখানে লিখলাম লরেন 50। এবার এই স্প্যানটাকে একটা স্পেসিফিক আইডি দিব, লেটস সে স্প্যান 1। সো যেহেতু আইডি দিছি, ডিজাইন করার জন্য কোন চিহ্ন দিতে হবে? হ্যাশ। এবং তাকে বললাম যে প্যারা 3 এর সেম ডিজাইনটাও তুমি নিয়ে নাও, প্যারা 3 এর সেম ডিজাইনটা তুমিও নিয়ে নাও। ঠিক আছে, আউটপুটটা একটু দেখে আসি। দেখবেন যে এই স্প্যানটা দেখতে এরকম, আর এই স্প্যানটা দেখতে আগের প্যারাগ্রাফের মতো। তা আপনি চাইলে যদি একই ডিজাইন রিপিটেডলি একই ডিফারেন্ট ডিফারেন্ট এলিমেন্টকে দেওয়া লাগে, তখন চাইলে এই দুইজনের জন্য আলাদা করে রুল সেট না লিখে জাস্ট সিম্পলি এই কাজটা করতে পারেন। দেখেন, আমি এটুকু কমেন্ট আউট করে দিচ্ছি। এটুকু কমেন্ট আউট করে দিলে দুইটাই কালো দেখাবে। দুইটাই মাঝখানে একটা গ্যাপ দিই, নাহলে বোঝা যাচ্ছে না। সো এই ব্রেকিংটা একটা দিছিলাম। কি রে ভাই, বিয়ার আবার এমনি আচ্ছা, এটা হচ্ছে ডিফল্ট অবস্থা। এখন আমি চাইলে একটা গ্রুপিং করতে পারি, সেটা কিরকম? খুবই সিম্পল। এই প্যারাগ্রাফ 2 এর সাথে কমা দিয়ে আপনি স্প্যান লেখেন, কমা দিয়ে লেখেন। তো কমা দেওয়ার অর্থ হচ্ছে যে দুইটা সিলেক্টর আমি যদি কমা দিয়ে লিখি, মানে এইটা এবং ওইটায় একই স্টাইল দিয়ে দাও, এইটায় এইটায় একই স্টাইল দিয়ে দাও। তো আমরা এখন যদি যাই, দেখবো যে যেহেতু স্প্যান সব স্প্যানের জন্য স্টাইল রুলটা অ্যাপ্লাই হয়ে গেছে। তো বাকি সব স্টাইলে কি ওই প্রথম প্যারাগ্রাফটার মতো হয়ে গেছে, মাঝখানে যে কমলা প্যারাগ্রাফটা ছিল সেটার মতো বাকি সব স্টাইল রুল এসে পড়ছে। আচ্ছা, এখন আমি চাচ্ছি কি এই প্যারাগ্রাফ 3 এর মতো হুবহু স্টাইল ওই আইডিটাকে দেই, যে আইডিটার নাম ছিল স্প্যান 1। সো আমি আইডিটার নাম একটু কপি করলাম, দেন হ্যাশ চিহ্ন দিয়ে স্প্যান 1 লিখে দিলাম, কমা চিহ্ন দিলাম মাঝখানে, কমা চিহ্ন দিলাম। এখন দেখেন দুজনের স্টাইল সেম। সো এইটা করলে কি হবে স্যার, আমার একই কথা বারবার বারবার কোডে লিখতে হচ্ছে না। আমি কমা দিয়ে বলতে পারি এই কোড তোমার 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 সবার। এই সেম কাজটা আবার ক্লাস দিয়েও করা যাবে, দেখুন সামনে। এই একই কাজ ক্লাস দিয়েও করা যায়, আবার সিলেক্টর লেভেলে কমা দিয়েও করা। আচ্ছা, তারপরে আসি। আপনার যদি কমা থাকে তার মানে হচ্ছে সেম স্টাইল রুল। কি হবে, কোনটার কানেকশন গেছে? আচ্ছা, কমা চিহ্ন দিলে তো দেখলাম কি যে একই স্টাইল রুল দুজনের উপর অ্যাপ্লাই হলো। এখন যদি মাঝখানে থাকে গ্যাপ, যেমন দেখেন ডিভ, তারপর একটা গ্যাপ দিয়ে লিখছে পি, কমা দেয় নাই। ডিভ তারপর একটা গ্যাপ দিয়ে কি লিখছে? পি। এইটার মানে হচ্ছে ডিভের মধ্যে যত প্যারাগ্রাফ আছে, ডিভের ভিতরে যত প্যারাগ্রাফ আছে, তাদের জন্য এই রুলগুলো অ্যাপ্লাই। কিসের আওয়াজ? ডিভের ভিতরে যতগুলা প্যারাগ্রাফ আছে সবগুলোর জন্য এই রুল অ্যাপ্লাই। তো এগুলো আমরা আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে হবে, সব মুখস্থ করে এখনই প্রয়োজন নাই। যেমন আরেকটা আছে গ্রেটার দেন সাইন বা অ্যারো চিহ্ন। এটার মনে হচ্ছে ডিভের পর ইমিডিয়েট প্রথম যে প্যারাগ্রাফটা পাওয়া যাবে সেটার জন্য এটা। সো ডিভ কি জিনিস আস্তে আস্তে আমাদের ক্লিয়ার হবে, এখন বললেও বুঝবেন না। তো
আপাতত ক্লাস আইডি এই জিনিসগুলো বুঝছেন। আচ্ছা, আরেকটা একটু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইউনিভার্সালটা স্টার চিহ্ন দিয়ে লেখে, অর্থাৎ এইভাবে ডিজাইনটা করে। স্টার চিহ্ন দিয়ে ডিজাইনটা করে, স্টার চিহ্ন দিয়ে ডিজাইনটা করে। যেমন এখানে অনেকেই ব্যাকগ্রাউন্ড কালার দেয়, ধরে আমি হালকা টাইপের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। এখন দেখেন আউটপুটটা কিরকম আসে। তারা কি দেখতে পাচ্ছেন যে আমার ফুল ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে একটা হালকা বিস্কুট কালারের ব্যাকগ্রাউন্ড চলে আসছে? হ্যাঁ। তো স্টার আগে কি ছিল, একদম হোয়াইট, এখন কি একটা একটু হালকা বিস্কুট কালারের একটা ডিজাইন আসছে। আমরা অনেক ওয়েবসাইটে দেখি না এরকম একটা হালকা ব্যাকগ্রাউন্ড থাকে, বা পিছনে আমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজও দিতে পারি চাইলে। সো স্টার অর্থ হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর। ফুল পেজ, ফুল ডকুমেন্টের জন্য এই রুলগুলো অ্যাপ্লাই হবে। ফুল ডকুমেন্টের জন্য জন্য এই রুলগুলা অ্যাপ্লাই হবে। এটার নাম হচ্ছে স্টার। এগুলো আমাদের প্র্যাকটিস করতে করতে আসবে, আরো 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 বেটার 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 এন্ড বেটার বুঝতে পারবে। ওকে, সো সিলেক্টরের ব্যাপারে অনেক কথা বললাম। এবার আসেন, সিলেক্টর লেখার পর একটা সেকেন্ড ব্র্যাকেট, আমরা যেটাকে বলি সেকেন্ড ব্র্যাকেট, ভালো নাম হচ্ছে কার্লি ব্রেস। তো একটা কার্লি ব্রেস অফ অফ অন করবেন, অফ করবেন, ভিতরে ভিতরে স্টাইল রুল গুলা লিখতে থাকবেন। এখন আপনার 10-15টা স্টাইল রুল ভিতরে থাকতে পারে, মাঝখানে মাঝখানে সেমিকোলন দিবেন। স্যার সেমিকোলনটা ইম্পর্টেন্ট। ধরেন আপনার 10টা রুল সেট আছে, ভুল করে 4 নাম্বারের পর আপনি সেমিকোলন দেন না। হ্যাঁ এক্স্যাক্টলি, তখন দেখবেন আপনি 1 থেকে 3 আসছে, 4 থেকে আর নিচ পর্যন্ত কোনোটাই আসেনি। তো এই ভুলটা অনেক সময় হয়ে যায়, ওই টাইপ করতে করতে দেখা যাচ্ছে একটা সেমিকোলন মিস্টেক হয়ে গেছে, যদিও ভিএস কোড আপনাকে দেখাই দিবে, ইরর হিসাবে দেখাই দিবে। আচ্ছা, এরপর যে জিনিসটা আছে সেটার নাম হচ্ছে স্পেসিফিসিটি। সো স্পেসিফিসিটি মানে হচ্ছে যে যদি একই এলিমেন্টের উপর ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে আপনি রুল সেট অ্যাপ্লাই করেন, কোনটা অ্যাপ্লাই হবে। তো জিনিসটা আমরা একটা সিচুয়েশনের মাধ্যমে দেখি, নাহলে বুঝবেন না। সো লেটস সে আমরা একটা এলিমেন্ট নিলাম প্যারাগ্রাফ, এবং এখানে লরেম 50 লেখ, লরেম 50 দাও। সো এটার ভিতরে আমি বিভিন্ন ভাবে একটা আইডি দেই, হ্যাঁ, স্পেসিফিক আইডি দেই, লেটস সে যে টেস্টিং স্পেসিফিসিটি, এরকম একটা নাম দিলাম। ওকে, প্রথম যে স্টাইলটা দিচ্ছি সেটা হচ্ছে ইনলাইন স্টাইল। তো স্টাইল, ওর ফন্ট সাইজ হবে লেটস সে 25, এবং কালার হবে পিঙ্ক। চলেন একটু দেখে আসি কি অবস্থা। প্যারাগ্রাফটা আসছে পিঙ্ক কালার। আচ্ছা, এইবার খেয়াল করেন, এবার দিব ইন্টারনাল স্টাইল। উপরে যে স্টাইল ট্যাগটা ছিল সেইটা একটু আনকমেন্ট করলাম, এবং এই পি আর লাগবে না, এটা এটা আমরা কমেন্ট আউট করে দিই, এটা দরকার নাই। তো আমাদের যে নামটা ছিল, নামটা আমরা একটু কপি করি, নামটা কপি করে এইখানে লিখি যে আইডি, এবং তার ফন্ট সাইজ হবে লেটস সে 35, এবং কালার হবে ইয়েলো। ঠিক আছে, একই এলিমেন্ট, দুইজন স্টাইল করতেছে, একজন ইনলাইনে একজন ইন্টারনালে। আচ্ছা, আবার সেম কাজ, এই একই জিনিস কপি করে নিয়ে যান এক্সটার্নাল ফাইলে। এই জায়গায় এবার আরেকটা অন্য অন্য ফন্ট সাইজ দেই, অন্য একটা কালার দিই, ধরেন ব্লু, কিছু হলো একটা বেগুনি টাইপ একটা কালার হলো। এগেইন সেম এলিমেন্ট, ডিফারেন্ট স্টাইল, সেম এলিমেন্ট ডিফারেন্ট স্টাইল ফ্রম ডিফারেন্ট প্লেস। আচ্ছা, প্রশ্ন হচ্ছে কোনটা অ্যাপ্লাই হবে, অর্থাৎ আমি যখন আউটপুটে যাব কালার কি ইয়েলো আসবে, গোলাপি আসবে, নাকি বেগুনি আসবে। আচ্ছা তুমি দেখি, চলেন দেখে আসি কি অবস্থা আসে। গোলাপি আসছে। স্যার অ্যাপ্লাই কিন্তু করছি,
কেমনে করছি, যদি আপনি যে কোনো একটা মুছে দেন দেখবেন অন্যটা অ্যাপ্লাই হচ্ছে। কিন্তু এখন হচ্ছে কি, তাদের ভিতরে একটা পাওয়ারের ব্যাপার চলে আসছে, কার পাওয়ার বেশি। এই জিনিসটাই স্পেসিফিসিটি। সো স্পেসিফিসিটি রুলটা কি? স্পেসিফিসিটি রুলটা হচ্ছে স্যার, সবচেয়ে পাওয়ারফুল কে ইনলাইন স্টাইল। ওই যে দেখেন লেখা আছে, ইনলাইন স্টাইল হ্যাজ দ্য নাম্বার ওয়ান প্রায়োরিটি। নাম্বার টু হচ্ছে আইডি। আইডি দিয়ে যে ডিজাইনটা করবেন সেটার পাওয়ার তারপরে। নাম্বার থ্রি হচ্ছে ক্লাস। ক্লাস দিয়ে যে ডিজাইন করবেন সেটা তারপরে। একদম লাস্টে আসবে হচ্ছে এলিমেন্ট লেভেল স্টাইল। একদম লাস্টে কোনটা আসবে? এলিমেন্ট লেভেল স্টাইল, লাইক ট্যাগ দিয়ে যদি আমি ডিজাইন করি সেটা একদম শেষে। সো এটা চলেন আমরা দেখি। তো এটার জন্য যেটা করব, আমি আগের সমস্ত ডিজাইন একটু ইয়া করে রাখি। আগে যা যা দেখাইছি এগুলো একটু কমেন্ট আউট করে রাখি। তো এখন শুধু একটাই প্যারাগ্রাফ, একটাই প্যারাগ্রাফ। ওকে, ইনলাইন স্টাইল দিলাম, হুম, আইডি দিয়ে দিলাম। এবার একটা ক্লাস দিয়েও দিই, ক্লাস টেস্টিং স্পেসিফিসিটি ক্লাস, এবং আইডি দিয়ে দিলাম, ক্লাস দিয়ে দিলাম। আর হচ্ছে একদম নর্মাল নর্মাল প্যারাগ্রাফ দিয়েও একটা দিই, যে সব প্যারাগ্রাফের জন্য এই ডিজাইন। সো ক্লাস তো দেওয়া হয় নাই, ক্লাসের জন্য একটা দিই। ক্লাসের নামটা কপি করে নিয়ে আসি। সো স্যাররা নিশ্চয়ই খেয়াল করতেছেন, আমি একবার নাম দেওয়ার পর আর কিন্তু টাইপ করি না, সবসময় কপি পেস্ট করি। ক্লাস ডিজাইন করব, কি কি চিহ্ন দিব? সো আরেকটা ডিফারেন্ট কালার দিয়ে দিই, এর কালার দিলাম। ওকে, দেখেন সবচেয়ে পাওয়ারফুল কে? ইনলাইন। ইনলাইনে কি কালার দেওয়া ছিল? পিঙ্ক। এটা দেখা যাচ্ছে, এটাই দেখা যাচ্ছে, যদিও অনেকগুলা রুল আছে, রাইট? এবার আমি ইনলাইনটা মুছে দিই, ইনলাইন স্টাইল মুছে দিলাম। এখন তাহলে কার আসার কথা? আইডির যে স্টাইল ছিল, আইডি স্টাইল কি ছিল দেখি। আইডি স্টাইল কি ছিল? একটু বেগুনি কালার। বেগুনি কালার, দেখি তো বেগুনি কালার আসে কিনা। আসছে। তাহলে ইনলাইন না থাকলে আইডি পাওয়ারফুল, ইনলাইন স্টাইল না থাকলে আইডির পাওয়ার বেশি। আচ্ছা, এবার আইডিও মুছে দেই, আইডিটাও মুছে দেই। এবার কারটা আসবে? এবার কার আসবে? ক্লাসের। ক্লাসের কালার কি দিয়েছিলাম? ব্লু। দেখি তো ব্লু কালার আসছে কিনা। ব্লু, ঠিক না? আচ্ছা, এবার ক্লাসও মুছে দেই। সবার লাস্টে কার পাওয়ার? ট্যাগ গুলার। ট্যাগ গুলার পাওয়ার সবচেয়ে বেশি। সো তাহলে ক্লাসটাও মুছে দেই, ক্লাসটাও মুছে দেই। এখন দেখবেন যে বাই ডিফল্ট প্যারাগ্রাফ গুলোর জন্য একটা কালার দেওয়া ছিল কি? ইয়েলো। ইয়েলো কালার। এই এখন অবশেষে সেই ইয়েলো কালারটা, এই ব্লু, এখানে মনে হয় দুইটা উপরে ছিল, এখানে যে কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটার নাম কি? স্পেসিফিসিটি। কার পাওয়ার বেশি? মনে করেন একই এলিমেন্টকে সবাই চেঞ্জ করতে যাচ্ছে, কেউ আইডি দিয়ে চেঞ্জ করতে যাচ্ছে, কেউ জেনারেল ট্যাগ দিয়ে চেঞ্জ করতে যাচ্ছে, কোনটা ধরবে? আইডি ধরবে। একই জিনিস ভাই, এটা হচ্ছে আমি এদের মধ্যে যে ছিল আর এদের দেখ, হ্যাঁ, মানে আপনি অনেকটা বলতে যাচ্ছেন এরকম। ধরেন এইখানে একটু আগে হয়েছে, এখানে একটু আগে হয়েছে, তাই না? যে ইনলাইনে দিলাম ধরেন প্যারাগ্রাফ, ইনলাইনে দিলাম একটা স্টাইল দিই, এটা ইনলাইন দিব, তাই না? এটাই বলছেন না, যে ফন্ট সাইজ ধরেন 20 পিক্সেল, আর কালারটা দিয়ে বোঝা যাবে যে কোনটা ধরছে।
সো কালার একটা দেই, অ্যাকোয়া মেরিন এরকম একটা কালার দিই। ইনলাইনেও দিলাম, আবার এক্সটার্নালি কি করব? এক্সটার্নাল তাহলে আরেকটা কালার। আরেকটা কালার, ধরুন ব্লু দিলাম। তাহলে কোনটা অ্যাপ্লাই হবে বলেন তো দেখি? কার পাওয়ার বেশি? ইনলাইনের পাওয়ার। দেখি তো কোনটা ধরে। কোনটা ধরছে? ইনলাইনেরটা ধরছে। আর তারপরে যদি ইনলাইন না থাকে হেডের ভিতরে হ্যাঁ, যদি ইনলাইনটা না থাকে তখন কোনটা ধরতো? হেডেরটা দাও। হেডেরটা না, মানে আগে যেটা লেখা হয়েছে সেটা ধরো। বুঝতে পারছি? আগে যেটা মানে মানে বেসিক্যালি কোডের নিচের দিকে যেটা থাকবে সেটা ধরো। ব্যাপারটা বুঝছি? কোডের নিচের দিকে যেটা থাকবে সেটা ধরো। এগুলো করতে করতে আস্তে আস্তে বুঝবে, বুঝছি? জিনিসটা আস্তে আস্তে এখনই মাথায় ঢুকবে না। ভুল করবেন, স্টাইল কাজ করবে না, তারপরে বুঝবেন আস্তে আস্তে। আচ্ছা ঠিক আছে, তো মোটামুটি এক্সপ্লেন শেষ। এখন হচ্ছে আমরা W3 স্কুলে চলে যাই। এখন দেখবো হচ্ছে সিএসএস থেকে, হ্যাঁ? তো এতদিন তো এইচটিএমএল এ ছিলাম, এখন আমরা সিএসএস থেকে দেখবো। মোটামুটি অনেক কিছুই হয়ে গেছে। সিএসএস এর ফুল ফর্ম কি, তারপর ডিজাইন কিভাবে করে, সিএসএস এর সিনট্যাক্স। এই যে সিনট্যাক্স, এই যে সিলেক্টর, প্রপার্টি, ভ্যালু, মাঝখানে মাঝখানে সেমিকোলন পড়াইছি না? মাঝখানে মাঝখানে সেমিকোলন, এগুলা আর লাগবে না। সিলেক্টর, এই যে দেখেন বিভিন্ন ধরনের সিলেক্টর আছে। শুধু ট্যাগের নাম, আইডি দিয়ে সিলেক্ট করা, তারপর ক্লাস দিয়ে সিলেক্ট করা, পড়াইছি না এগুলা? আইডি দিয়ে যখন সিলেক্ট করবেন কোন চিহ্ন দিবেন? হ্যাঁ, হ্যাশ। এগুলো কিন্তু জিজ্ঞেস করবো। তারপর ক্লাস দিয়ে যখন সিলেক্ট করবেন কোন চিহ্ন দিবেন? ডট। সহজ জিনিস। তারপরে যে গ্রুপ, গ্রুপ করা, হ্যাঁ, কমা। যেমন দেখেন H1 কেও যা ডিজাইন করা, H2 কেও যা ডিজাইন করা, P কেও ওই একই ডিজাইনই করছে। তিনটা এলিমেন্ট সেম ডিজাইন, তিনবার করে কোড লিখছে। এটার বদলে কি করা যেত? কমা কমা দিয়ে তিনটা নাম লিখে দেওয়া যেত। বুঝতে পারছি? এটাও করবে কাজ, এটাও হবে না তা না, হবে, বাট কমা দিয়ে দিয়ে লিখে দেওয়া যায়। আচ্ছা আচ্ছা, তারপরে আর কি আছে একটু দেখি। হাউ টু, এই যে ইন্টারনাল, এক্সটার্নাল, ইনলাইন করাই ফেলছি না? কোনটা কিরকম, কিভাবে কোনটা অ্যাড করতে হয়। সো আমরা প্রফেশনাল লাইফে যখন সিএসএস নিয়ে কাজ করি অধিকাংশ এক্সটার্নাল সিএসএস ই করি। স্টাইল গুলো আলাদা রাখি, এলিমেন্ট গুলো আলাদা রাখি, দুজনের মধ্যে কানেক্ট করি। ঠিক। আর হচ্ছে আপনারা যখন টেইলউইন্ড সিএসএস বা বুটস্ট্র্যাপ, এগুলো নাম শুনছি না অনেক সময়? এই জিনিসগুলা যখন ইউজ করব তখন আমরা ইনলাইনেই স্টাইলটা লিখি বেশি। এটা খুবই জনপ্রিয়। আপনারা চাইলে টেইলউইন্ড সিএসএস শিখতে পারেন। আর সুমিত ভাইয়ের মনে হয় একটা ফুল প্লেলিস্ট আছে, বেশ আগের অবশ্য, বাট বেসিক সেম। ওটা শিখলে নতুনটা শিখতে হয়তো 1 সপ্তাহ সময় লাগবে, বেশি সময় লাগবে। ভাইয়ারটা হচ্ছে অনেক আগের, উনি হয়তো মোস্ট প্রবাবলি 5 বছর আগে বানাইছে। সো নতুন টিউটোরিয়াল দেখতে চাইলে আপনারা একদম লেটেস্ট লিখে সার্চ দিতে পারেন 2025। বাট ভাইয়ারটা দেখলেও খারাপ হবে না, আমিও ওখান থেকেই শিখছিলাম। কমেন্ট, আচ্ছা কমেন্ট কিভাবে করে ওই সেম জিনিস, অলরেডি আমি বেশ কয়েকটা কমেন্ট করে দেখাইছি। সো ধরেন এইটুকু যদি আমি কমেন্ট করতে চাই কি করব? সিলেক্ট করব, কন্ট্রোল, মনে আছে? কন্ট্রোল স্ল্যাশ কমেন্ট, কন্ট্রোল স্ল্যাশ, এই যে এইটা। বুঝতে পারছি? আবার আনকমেন্ট করব কিভাবে? ওই যে যেটুকু কমেন্ট করে এটুকু সিলেক্ট করেন, আবার ওই কন্ট্রোল স্ল্যাশ, ঠিক হয়ে যাবে। তো এখানে মুখস্থ টুখস্থ করার দরকার নেই, আগে স্ল্যাশ দিব না স্টার দিব না, কোনটা আগে দিব পরে দিব এত মুখস্থ করার দরকার নেই। হ্যাঁ, জাস্ট সিম্পলি করে দিন কন্ট্রোল স্ল্যাশ। আচ্ছা, কমেন্ট
টমেন্ট দেখলাম, সিএসএস এর ইরর, ওই যে সেমিকোলন না দিলে ইরর হবে, উল্টাপাল্টা প্রপার্টির নাম দিলে ইরর হবে, আমরা সামনে দেখবো। এগুলা টিপিক্যাল জিনিস। কালারে চলে যাই। আচ্ছা, স্যাররা দেখতেছেন যে আমি কালারের নাম লিখি, হ্যাঁ, এরকম গ্রিন, অরেঞ্জ এরকম লিখি। সো আপনি চাইলে এরকম স্পেসিফিক নাম না বলে একটা কালারের শেড দিতে পারেন। একটা কালারের শেড দিতে পারেন, যেমন এখন মনে হয় এটার কালার আছে পিঙ্ক নাকি অ্যাকুয়ামেরিন। তো আমি চাইলে এটার মধ্যে একটু হভার করলেই, এই যে মাউসটা একটু নিয়ে গেলেই দেখবেন কালার প্যালেটটা আসছে। কালার প্যালেটটা আসছে, সেটা আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন ড্র্যাগ এন্ড ড্রপ করে। যেমন আমি যদি একটু হালকা হলুদ টাইপের একটু চাই, বা একটু গোল্ডেন কালার টাইপের একটা কালার চাই, হুম, গোল্ডেন হয় নাই যদিও, দিলাম একটা, দিলাম, সমস্যা নেই, তখন এই কালারটাই চলে আসবে। লেখাটা একটু চেঞ্জ হয়েছে না, এরকম। আচ্ছা, সো কালারের বিষয়ে স্যার প্রফেশনাল প্র্যাকটিস হচ্ছে আপনার কোম্পানির যে কালার প্যালেট, এটা আপনাকে ইউএক্স ইউআই ডিজাইনাররা দিয়ে দিবে। প্যালেট বলতে যেটা বোঝায়, যেমন চিন্তা করেন তো স্যার, বাংলা লিঙ্কের যে কমলা কালারটা, এটা কিন্তু একটা স্পেসিফিক কমলা কালার, যে কোনো নর্মাল অরেঞ্জ কালার না। বুঝতে পারছি? সো একটা স্পেসিফিক কালার কোড আছে। গ্রামীণ ফোনের যে নীল কালারের ফুলটা, এই ফুলটাও কিন্তু যে কোনো র্যান্ডম নীল না, ওটার একটা স্পেসিফিক শেড আছে। তো এই শেডটা আপনাকে বলে দিবে, ওইটাই ইউজ করতে হবে। আমার মনে চাইলো কাছাকাছি একটা ড্র্যাগ করে দিয়ে দিলাম, হবে না। বুঝতে পারছি? তো প্রফেশনাল লাইফে কাজ করতে গেলে আপনার এক্স্যাক্টলি ইউআই ইঞ্জিনিয়ার আপনাকে যেটা দিবে সেটাই ইউজ করবে। হ্যাঁ, সো তারা আপনাকে হয় আরজিবি ভ্যালু দিবে, আর নাইলে হেক্স ভ্যালু দিবে। হয় এরকম ফরম্যাটে দিবে, এই আরজিবি কিছু একটা লেখা থাকবে, আর নাইলে হেক্স হেক্স ফরম্যাটে দিবে, এরকম হ্যাশ চিহ্ন, তারপরে বিভিন্ন হেক্স কোড, এই ফরম্যাটে দিবে। ওইটাই এক্স্যাক্টলি অনুসরণ করতে হবে। এটা কিরকম দেখবেন যে আহ, ধরেন ম্যাডামদের যখন লিপস্টিক কিনেন, দেখবেন যে সবই লাল লাগে আমার কাছে, কিন্তু আসলে লাল কিন্তু সেম না। ওখানে কোনোটা 40 লাল, কোনোটা 45 লাল, কোনোটা 55 লাল। মানে আমি যখন দেখি দেখি সবই লাল, কিন্তু আসলে কিন্তু সেম না। এক একজন এক এক রকম শেড ইউজ করে। অনেকটা ওইরকমই। সো কোম্পানি যেটা বলে দিবে সেটাই। আচ্ছা, কাহিনী কি, নেট চলে যায় কেন? আচ্ছা, ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ড দেখানোর জন্য আমি আগে একটু ডিভটা দেখাই দিই, হ্যাঁ। ডিভ ডিভ যে এলিমেন্টটা আছে, ডিভ এলিমেন্টটা এর আগে দেখাই নাই এই কারণে যে এমনি ডিভ এলিমেন্টটার কোনো, এমনি ডিভের কোনো অস্তিত্ব বোঝা যায় না। তো আমরা ডিভটা একটু দেখি, তাহলে বুঝতে পারবেন। সমস্যা নেই, এটা রেকর্ড থাকবে, তো আমি রেকর্ডটা শেয়ার করে দিব সরাসরি। তো এখন যে এলিমেন্টটা দেখবো, এটা এইচটিএমএল এর সময় খুব একটা বেশি দেখাই নাই, ইচ্ছা করেই, কারণ সিএসএস ছাড়া ডিভ বোঝানোর কোনো মিনিং নাই। সো ডিভ এটা মূলত একটা কন্টেইনার। তো আমি যদি ডিভ লিখে আউটপুটে যাই, দেখবেন কিচ্ছু দেখা যাচ্ছে না, কিছুই অস্তিত্ব নাই, কোনো নতুন জিনিস আসে নাই, আসছে, আসে নাই। সো ডিভের অস্তিত্বটা আসবে যখন আমি ডিভটাকে স্টাইল দিব, ডিভটাকে কিছু স্টাইল দিব। তাহলে চলেন আমরা এই ডিভটাকে কিছু স্টাইল দিই, ইনলাইন স্টাইল লিখতেছি। প্রথমেই দিলাম হচ্ছে উইডথ, লেটস সে 600 পিক্সেল, এবং তারপরে দিলাম হচ্ছে হাইট, লেটস সে 350 পিক্সেল, এরকম। তো এখন যখন আমরা আবার এটার অস্তিত্ব দেখতে যাব, দেখবো কিছুই দেখা যাচ্ছে না, আসছে কিছু না। সো হাইট উইডথ দেওয়া হয়েছে, জিনিসটা বক্সটা কিন্তু তৈরি হয়েছে, কিন্তু জিনিসটা দেখা যাচ্ছে ইনভিজিবল। এইটাকে ভিজিবল করতে হলে আরেকটা ছোট্ট স্টাইল করতে হবে, সেটা হচ্ছে বর্ডার। বর্ডার
এখন বর্ডারে ভ্যালু দিতে হয় তিনটা। প্রথমে দিতে হয় বর্ডারের উইডথ, বর্ডার কতটুকু মোটা হবে, বর্ডারের স্টাইলের টাইপ, বর্ডার স্টাইল, সো সলিড দিলাম, এবং বর্ডারের কালার, লেটস আমি ব্ল্যাকই দিলাম, এই ব্ল্যাক। তো আগে একটু দেখে আসি জিনিসটা চেঞ্জ কিরকম। স্যার একটা বক্স দেখা যাচ্ছে এখন, বুঝতে পারছি। এখন আমরা একটু দেখি যে ওই বর্ডারটার বিভিন্ন জিনিস চেঞ্জ করলে কি হয়। ধরেন 2 পিক্সেলের জায়গায় আমি যদি এখন 8 পিক্সেল দেই, কি চেঞ্জ আসছে? হ্যাঁ, একটু মোটা হয়ে গেছে না বর্ডারটা? সো প্রথম জিনিসটার নাম হচ্ছে বর্ডার উইডথ। প্রথম ভ্যালুটার নাম কি? বর্ডার উইডথ। ওকে, তারপরে আবার দেখি অন্য একটা জিনিস চেঞ্জ করি। এবার হচ্ছে সলিড, এই সলিডটা চেঞ্জ করে দিব। হ্যাঁ, এখানে ধরেন অনেকের আইডিয়া আছে আগে থেকে, ধরেন ডটেড, এটা যদি দেই, দেখি তো কেমন লাগে, কিরকম আসছে, ডট 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 এরকম আসছে না? হ্যাঁ, ডট 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 এরকম আসছে না? আচ্ছা, তারপরে ধরি আরো আরো কিছু আছে, যেমন ড্যাশড, ড্যাশড, তখন দেখবেন কিরকম আসে, ড্যাশ ড্যাশ ড্যাশ। হ্যাঁ, না সেম না, একটা হচ্ছে ডট ডট, একটা হচ্ছে এরকম ড্যাশ ড্যাশ। এখানে ডান দিকে ভালো বোঝা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? আপনার আবার চোখে সমস্যা। কত পাওয়ার, কত ম্যাডামের চোখে? -2.5? হ্যাঁ মিয়া, আপনি তো চশমা ছাড়াই দেখেন। -2.5 কোনো পাওয়ার হইলো? না না, ডাক্তার দেখান, ডাক্তার দেখান, আপনার পাওয়ার চেঞ্জ হয়েছে, আপনার পাওয়ার চেঞ্জ হয়েছে 100%। এইটা এই ভুল করেন না, আপনার 12টা বাজবে, জীবন নষ্ট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আসলেও আসলেও আমার বোন এই কাজ করে, এক ধাপে 2 থেকে 6.5 এ গেছে, এক ধাপে। কারণ বলে নাই, না বললে কি বোঝা যায় অসুখ? পরে একদিন বলে ভাইয়া কিছু চোখে দেখি না, পরে আবার 6.5টা কমে আপনার আবার 4-এ আসছে, এটা আবার বাড়ে কমে। সো চশমা আজকেই যাবেন ডাক্তারের কাছে। এটা নিয়ে হেলাফেলা না, কিছু জিনিস আছে এগুলো নিয়ে হেলাফেলা করা যায় না। এর মধ্যে একটা হচ্ছে চোখ। বললেন বললেন, কারণ এইসব জিনিস তো না বললে বুঝবো কিভাবে। আচ্ছা, এবার হচ্ছে কালার। সো কালারটা হচ্ছে সিম্পল একটা কালার, অন্য একটা কালার দিলাম, কালার তো বুঝাই যায়, রেড কালার। আচ্ছা, শোনেন, এইরকম জিনিসগুলাকে আমরা বলি সিএসএস এর শর্ট হ্যান্ড। 3-4টা স্টাইল একটার ভিতরে লেখা, এইরকম শর্ট হ্যান্ড কিন্তু আরো আছে, ওগুলো আমরা আস্তে আস্তে দেখবো। বর্ডারটা দেখে ফেলছি, বর্ডারের 3টা স্টাইল, বর্ডার স্টাইল, বর্ডার উইডথ এবং বর্ডারের যেই কালার, এই 3টা একসাথে লেখা যায়। সো আমরা এই জিনিসটা দেখে ফেললাম এখানে। এইবার যেটা করব, আরেকটা স্টাইল দিব ব্যাকগ্রাউন্ড বোঝানোর জন্য। সো আমরা এই জায়গায় ব্যাকগ্রাউন্ড কালার নামে একটা জিনিস দিব, এবং অলরেডি যেহেতু একটা ব্যাকগ্রাউন্ড আছে, একটা অন্য টাইপের ব্যাকগ্রাউন্ড দিই, লেটস একটা ব্লু ভায়োলেট ব্যাকগ্রাউন্ড দিই। অলরেডি কিন্তু একটা পিছনে ব্যাকগ্রাউন্ড আছে হালকা বিস্কুট কালারের। সো এর উপরে এখন দেখবেন আমাদের একটা বেগুনি কালারের ব্যাকগ্রাউন্ড চলে আসছে, একটা বেগুনি কালারের ব্যাকগ্রাউন্ড চলে আসছে। আচ্ছা, এটার সাথে আরেকটা স্টাইলও আমি দেখাই দিই, যেটার নাম হচ্ছে ওপাসিটি। তো আমি চাইলে এটা একটু ঝাপসা করে দিতে পারি। ওপাসিটি, ওপাসিটি জিনিসটা কিরকম আমি একটা ভ্যালু দেই, পরে বোঝাচ্ছি। ধরেন 0.5 দিলাম, তখন দেখেন তো একটু ঝাপসা হয়ে গেছে না? আরো কমাই, লেটস সে 0.2, আরো ঝাপসা হয়ে গেছে। সো আমরা চাইলে একটা ডিভের ভিতরের ওপাসিটিটা চেঞ্জ করে দিতে পারি। হ্যাঁ, ওপাসিটির ভ্যালু হচ্ছে 0 থেকে 1। 1 মানে 100%, 0 মানে 0। সো 0.1 মানে হচ্ছে 10%, 0.2 মানে হচ্ছে 20%। এই, বুঝতে পারছি? ওপাসিটির ভ্যালুটা 0 থেকে 1 এর ভিতরে হয়। আচ্ছা, সো ব্যাকগ্রাউন্ড দেখতেছিলাম, এবার একটু ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখি। সো আপনি চাইলে এরকম কালার না দিয়ে সলিড
আমরা অনেক জায়গায় দেখি কালার দেয়, অনেক জায়গায় আবার পিছনে একটা ছবি থাকে। ছবি থাকে না একটা সুন্দর? হ্যাঁ। সো আপনি চাইলে একটা ছবিও পিছনে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে ব্যবহার করতে পারেন। তো আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ সার্চ দিই, ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ ডাউনলোড করি। যে কোনো একটা ছবি আর কি ডাউনলোড করেন, সমস্যা নেই। সো আমার এটা ছিল ডাউনলোডস এর মধ্যে, সরি ডেস্কটপের ভিতরে ল্যাব 4। তার মধ্যে লেটস আমি একটা ফাইল ফোল্ডার নতুন ক্রিয়েট করলাম, এটার নাম দিলাম রিসোর্সের মধ্যে লেটস আরো একটা নাম দিলাম ব্যাকগ্রাউন্ড, তার ভিতরে এটা পেস্ট করলাম। আচ্ছা, তো আমরা আপাতত একটু কালার অপাসিটি এগুলো একটু দূর করি, কারণ কনফ্লিক্টিং হয়ে যাবে আর কি। তো আপাতত কোনো ব্যাকগ্রাউন্ড নাই, আপাতত কোনো ব্যাকগ্রাউন্ড নাই। এখন ইমেজটা কিভাবে দেখাবো দেখেন, ইমেজটা দেখানোর জন্য আমরা লিখবো ব্যাকগ্রাউন্ড ইমেজ, তার ভিতরে ভ্যালুর ভিতরে লিখবো ইউআরএল, খেয়াল করছেন? ইউআরএল, তার ভিতরে আমরা ডাবল কোটেশনের মধ্যে রিলেটিভ পাথটা দিয়ে দিই। রিলেটিভ পাথ কিভাবে দেয়? ডট স্ল্যাশ দিয়ে দেয়। সো রিসোর্সের ভিতর ব্যাকগ্রাউন্ডের ভিতরে ছবি। একটাও টাইপ করছি? টাইপ করেন না স্যার, ভুলেও টাইপ করেন না, একটা না একটা মিস্টেক হবেই। আচ্ছা, এখানে কি কোনো মিস্টেক হয়েছে? আগে দেখি আসছে কিনা ছবি। না, ছবি আসে নাই। সো ইউআরএল এর ভিতর মোস্ট প্রবাবলি এই ডাবল কোটেশনটা নাই। এখন দেখি তো। হ্যাঁ, ইউআরএল এর ভিতর ডাবল কোটেশনটা নাই। ইউআরএল এর মধ্যে ডাবল কোটেশনটা নাই। একটু কয়েকটা ব্রেক দেই, তারপর একটা জিনিস দেখাচ্ছি। ব্রেক টাইমস 5। আসছে পিছনে ছবিটা? আচ্ছা, এখন ম্যাডাম তো দেখতে পারবে না, অন্য স্যাররা দেখতে পারবেন ভালো। হ্যাঁ, আহ, আচ্ছা, একটু খেয়াল করবেন, ব্যাকগ্রাউন্ড ইমেজটা এতটুকু আসছে, তারপরে আবার রিপিট হইতেছে। স্যাররা কি খেয়াল করছেন? হ্যাঁ, আসলে আমার ডিপটা ব্যাকগ্রাউন্ড ইমেজের তুলনায় সাইজে বড়। তো এই জিনিসটা আরেকটু ভালো হচ্ছে আপনাদের এই ডাব্লিউ3 স্কুলে একটা উদাহরণে আছে যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা যদি বড় হয়, সরি মানে সাইজে ছোট হয়, তখন জিনিসটা রিপিট হয়। এখানেও বোঝা যাচ্ছে না? ব্যাকগ্রাউন্ড ইমেজ কোথাও, হ্যাঁ, this one। তো এখানে তো রিপিটটা লেখা অলরেডি, রিপিটটা না লিখে দিই। এই যে দেখেন, একই ছবি বারবার রিপিট হয়, একই ছবি বারবার রিপিট হয়। এই রিপিটটা বন্ধ করার জন্য স্টাইল হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিট। সো ইমেজের পরে আমরা আরেকটা স্টাইল অ্যাপ্লাই করব, যেটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিট। এখানে অনেকগুলো ভ্যালু দেওয়া যায়, যেমন রিপিট এক্স, অর্থাৎ শুধু এক্স অ্যাক্সিস বরাবর রিপিট করব। এখন আমরা যখন আমাদের ছবিতে যাব, এটা আমাদের এখানে ছিল, স্যাররা দেখেন তো ফিল আপ হয়েছে এখন? হ্যাঁ, শুধু এক্স অ্যাক্সিস বরাবর ফিল আপ হয়েছে, নিচে কিন্তু ফাঁকা, নিচে কিন্তু ফাঁকা দেখাচ্ছে। আবার আমি যদি লিখি রিপিট ওয়াই, তখন দেখবেন আবার লম্বালম্বি ফিল আপ হয়েছে, কিন্তু ডান দিকে কিছু অংশ ফাঁকা, পুরা বক্সটা কভার করতে পারতেছে না। আরেকটা ভ্যালু আছে যেটা নাম হচ্ছে নো রিপিট। তখন আমরা দেখব একবার মাত্র ফুল রেজুলেশনের ছবিটা আসবে, তারপরে দুই দিকেই ফাঁকা।
ডানেও ফাঁকা নিচেও ফাঁকা, তাহলে কি জিনিসটা হইলো, সুন্দর হইলো? সুন্দর হইলো না। এটার জন্য আরেকটা স্টাইল আছে যেটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কভার। ব্যাকগ্রাউন্ড এই সরি, এটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ। ব্যাকগ্রাউন্ড সাইজ, এবং সেখানে যদি আমি কভার কথাটা লিখি তখন দেখবেন ছবিটা ফুললি কভার আসছে, ছবিটা দিয়ে ফুললি কভার হয়ে গেছে। বাট এই জায়গাতেও একটু সমস্যা আছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। স্যার, কভার করার জন্য আপনারা একটু খেয়াল করলেও বুঝবেন, লেটস সে এটাতে লেখা ছিল এই স্টাইলটা ছিল না, এটুকু ছিল। সো এরকম ছিল। এটা কিন্তু ফুল রেজুলেশনের ছবি, এটা হচ্ছে ফুল রেজুলেশনের। আমার চলে গেছে। ইন্টারনেটটা একটু ঝামেলা করতেছে। হ্যাঁ, আরেকটু অল্প একটু আছে, বেশি যাবে না। আসলে স্যার সিএসএস খুব বড় লেকচার। হ্যাঁ, সো সিএসএস আমি আসলে আহ, দুইটা ক্লাস ডেডিকেটেডলি দেখাই, তারপরে হচ্ছে বেসিক্যালি আস্তে আস্তে আরো আরো আসতে থাকে, আরো আসতে থাকে। ব্যাপারটা বুঝছেন, মানে সিএসএস এখানে শেষ করে দিব না, বা ডেডিকেট ক্লাস আর দিব না, এই জন্যই রেকর্ড করে রাখতেছি। আমার হচ্ছে জাভাস্ক্রিপ্টের তো ফুল রেকর্ডই আছে, কিন্তু সিএসএস টা নাই। ইচ্ছা করে এই জন্য এই সেমিস্টার রেকর্ড করতেছি, যাতে সিএসএস টাও থাকে। তো প্রোগ্রামিং এর সময় আপনাদের একটু হেল্প হবে, কারণ অলরেডি রেকর্ড করাই আপনি আপনার প্রয়োজন মতো দেখে নিতে পারবেন। হ্যাঁ, ইউটিউবে দিয়ে দিব। তা দেওয়ার জন্যই তো রেকর্ড করতেছি, বুঝেন নাই? এটা রেকর্ড করে কি আমার নিজের পকেট নাকি? দেওয়ার জন্যই তো রেকর্ড করতেছি। কারণ বেসিক্যালি আপনারা তো মর্নিং ফ্রাইডে ব্যাচের, ওরা চাকরি বাকরি করে প্রায় সবাই, তো ওরা হচ্ছে পারে না, ক্লাসে কুলায় না, এই জন্য ওদের জন্য এক্সট্রা করে বানাচ্ছি। আচ্ছা, যাই হোক, এবার আসেন এই, হ্যাঁ, তাহলে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার এটা আমরা ইউজ করব। এখন একটা ইম্পর্টেন্ট কথা বলি, এই যে কভার করতে গেলে রেজুলেশন নষ্ট হয়, জুম হয়, এই জিনিসটা করা যাবে না। সো আপনাকে প্রফেশনাল লাইফে ইউআই ইঞ্জিনিয়ার এক্স্যাক্টলি এই সাইজেই ছবি দিবে, এক্স্যাক্টলি আপনার ডিবের সাইজেই ছবি দিবে। যেমন আমার ডিবের সাইজটা কত ছিল, 600 গুণ 350, কিন্তু আমার ছবির রেজুলেশন কত ছিল, কত ছিল 520 260। তো আমাকে এক্স্যাক্টলি ওই সাইজটাই দিতে হবে। ওয়েট দিব 520, আর সরি 520, আর এটা দিব কত, 260। এখন দেখবেন আর কোনো ছবি ফাটবে না, এবং ছবিটাও খুব সুন্দর মতো দেখা যাবে। বুঝতে পারছি? তো আপনার ওইটার রেসপন্সিবিলিটি কার? ইউএক্স টিমের। ইউএক্স টিমই আপনাকে সুন্দর রেজুলেশন সাইজ করে বানাই দিবে। আচ্ছা, আর কি আছে একটু দেখি। এখানে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট অর্থাৎ পজিশন, ব্যাকগ্রাউন্ড পজিশন কোত্থেকে স্টার্ট হবে, রাইট না লেফট, এগুলো এত ইম্পর্টেন্ট না এগুলা। বর্ডার অলরেডি বলে ফেলছি, বর্ডার কি জিনিস, বর্ডার উইডথ, বর্ডার কালার, বর্ডার সাইড, এগুলো বলে ফেলছি। মার্জিন, মার্জিন, মার্জিনটা একটু দেখি। সো আমি আরেকটা ডিভ নেই, একই জিনিস। এই একই স্টাইল কপি করে দেই।
শুধু ছবিটা একটু চেঞ্জ করে দিই, ছবি অন্য একটা দিই, এই ছবিটাই দিই। সো আমার এই জায়গায় এই জেপিজির অংশটুকু বাদ যাবে। ওকে, দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড, বোঝা যাচ্ছে না? আচ্ছা, এখন দুইজন একদম গায়ে গায়ে লাগানো, এই গায়ে গায়ে লাগানো থেকে গ্যাপ দেওয়াটাকে আমরা বলি মার্জিন। বুঝতে পারছি? তো আমি মার্জিন দেই, যে কাউকে মার্জিন দিতে পারেন, উপরের টাকাও বলতে পারেন, নিচের টাকাও বলতে পারেন, আমি নিচের টাকাই বলি। মার্জিন, লেটস সে আমি 30 পিক্সেল একটা মার্জিন দিলাম, বাস, একটা গ্যাপ ক্রিয়েট হয়ে গেল, একটা গ্যাপ ক্রিয়েট হয়ে গেল। এখন আসেন, মার্জিনের ভ্যালু হয় 4টা, মার্জিনের ভ্যালু হয় 3টা, মার্জিনের ভ্যালু হয় 2টা, মার্জিনের ভ্যালু হয় 1টা। কথা বুঝতে পারছি? এই 1 2 3 4 এর মজাদারটা কিরকম? স্যার, যখন আপনি একটা দিবেন, এটার অর্থ হচ্ছে উপরে নিচে ডানে বামে চারদিকে 30 পিক্সেল। তো এখানে 30, এখানে 30, ডানেও 30 আছে, নিচেও আছে। এটার অর্থ কি? একটা ভ্যালু দিলাম। যদি দুইটা দেই, ধরেন 30 আর 20 পিক্সেল, সো প্রথমটা হবে উপরে নিচে, পরেরটা হবে ডানে বামে। সো উপরে নিচে 30 30, ডানে বামে 20 20। আচ্ছা, যদি তিনটা দেই, এটার অর্থ হচ্ছে উপরে ডানে বামে নিচে। সো উপরে 30, ডানে বামে 20, নিচে 40। আর যদি চারটা দেই, এটা ক্লকওয়াইজ ঘুরবে, উপরে ডানে নিচে বাম, উপরে ডানে নিচে ক্লকওয়াইজ। ঘড়ি, ঘড়ি ডান দিক ঘুরে না? উপরে ডানে, মানে হ্যাঁ, আপনি দেখতেছেন, আমি তো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাচ্ছি, আপনার দিক থেকে ওইভাবেই হবে, ক্লকওয়াইজ, উপরে ডানে নিচে বাম। বুঝতে পারছি? তো এক ভ্যালু, দুই ভ্যালু, তিন ভ্যালু, চার ভ্যালু অর্থ কি? এক ভ্যালু মানে চারদিকে সেম, দুইটা ভ্যালু মানে উপরে নিচে ডানে বামে সেম। এটাই বেশি ইউজ হয়, দুই ভ্যালু। তিন ভ্যালু এবং চার ভ্যালু খুব একটা আপনারা পাবেন না, বাট আছে। সো উপরে ডানে বামে এবং নিচে, এটা হচ্ছে তিন, চারদিকে, চারদিকেই সেম। আচ্ছা, ওকে, এটার নাম হচ্ছে আহ এটার নাম হচ্ছে মার্জিন, উপরে নিচে ডানে বামে। তিনটা ভ্যালু মানে হচ্ছে উপরে ডানে বামে আর নিচে। আর চারটা ভ্যালু মানে হচ্ছে ক্লকওয়াইজ, উপরে ডানে নিচে আর বাম, এভাবে করে ক্লকওয়াইজ ঘুরবে। এগুলা খুবই নিট পিকিং, এগুলো আপনার মোস্টলি লাগবেই না। ওই যে দুই ভ্যালু না, দুই ভ্যালুই লাগে বেশি। হ্যাঁ, দুই ভ্যালুই বেশি লাগে। আচ্ছা, প্যাডিং জিনিসটা কি? প্যাডিং জিনিসটাও দেখি। প্যাডিং, আরেকটা ডিপ নিলাম, এটাকে কিছু হাইট উইডথ এগুলা দিয়ে দেই, হাইট উইডথ বর্ডার কিছু একটা দেই। আর হলো হাইট উইডথ দিলাম, বর্ডার দিলাম, একটু ব্যাকগ্রাউন্ড কালার দিই যাতে বোঝা যায়, ব্যাকগ্রাউন্ড হালকা একটা কালার দিয়ে দিই ব্যাস। আসলো আর একটা বক্স, হ্যাঁ। এইবার এই বক্সটার ভিতরে আপনি একটা প্যারাগ্রাফ লেখেন, সিম্পল একটা ছোট্ট প্যারাগ্রাফ, লরেম 10। এই আসলো না কেন সাজেশন? আচ্ছা, ও লরেম বানানটা বলেছে, সরি। এখানে আবার তো কাহিনী আছে।
এইটা হচ্ছে স্টাইল, লেটস সে ফন্ট সাইজ 60 পিক্সেল। এখানে হচ্ছে ওই যে ডিফল্ট কিছু স্টাইল দেওয়া ছিল, তো বিভিন্ন জায়গায় চেঞ্জ হয়ে গেছে। ডিফল্ট স্টাইল গুলো রিমুভ করতে হবে। আচ্ছা, লেখাটা কি দেখতে পাচ্ছেন? লেখাটা, আচ্ছা। সো বেসিক্যালি একটা ডিভের মধ্যে একটা প্যারাগ্রাফ। বাই ডিফল্ট লেখাটা শুরু হবে একদম উপরে ডান দিক বাম দিকের কর্নার থেকে, একদম গায়ে গায়ে লাগানো। এই গায়ে গায়ে লাগানোর ভিতরে একটু স্পেস দেওয়াটা হচ্ছে প্যাডিং। অনেকে মার্জিনের প্যাডিং পেঁচায় ফেলেন। সো আমি একটু প্যাডিং দেই, তখন বুঝতে পারবেন। প্যাডিং লেটস সে 20 পিক্সেল। এখন কি আর গায়ে গায়ে লাগানো? একটু গ্যাপ আসছে না? এইটাই হচ্ছে প্যাডিং। এইটাই হচ্ছে প্যাডিং। এই প্যাডিং এরও ওই মার্জিনের মতো 4টা করে ভ্যালু হয়। 1 ভ্যালু, 2 ভ্যালু, 3 ভ্যালু, ওই সেম স্টাইল, সেম 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 থিং। মাঝের বাইরে প্যাডিং। হ্যাঁ, প্যাডিংটা হচ্ছে ভিতরে অনেকটা যে কুশনের মতো। হ্যাঁ, যে আমি একটা দেওয়ালের সাথে যাতে ব্যথা না পায় একটা কুশন দিলাম। বা আপনারা যখন কোনো আইটেম, লেটস সে আপনি ব্যবসায়ী হিসাবে কোনো আইটেম প্যাকেজ করে পাঠান, আইটেমটা রাখার পরে একটু বাইরে ইয়া দেন না, একটা ককশিটের মতো বা একটা বাবল র্যাপ করে দেন না, যাতে কি হয় জিনিসটা বাড়ি বুড়ি না খায়। হ্যাঁ হ্যাঁ, কাঁচের জিনিস পাঠানোর সময়। সো অনেকটা এরকমই, যে ভিতরের কন্টেন্টটা যাতে একটু গ্যাপ থাকে, একটু মাঝখানে যাতে একটা কুশন থাকে, সেই জন্য আমরা প্যাডিংটা দিই। তো এটা গেল প্যাডিং। হাইট আর উইডথ তো অলরেডি পড়াই ফেলছি। আচ্ছা, হাইট উইডথ এর আহ, কিছু রিলেটিভ মডেল আছে, আমরা এগুলো সামনে আস্তে আস্তে পাবো। যেমন উইডথটা আমি 600 পিক্সেল বলছি, না বলে এটা কি বলতে পারতাম 20%, 5 ভাগের 1 ভাগ, বা 50%, অর্ধেক, এরকম টাইম অনেক কিছু বলতে পারতাম। লাস্ট, বক্স মডেল। আজকে আর পড়াবো না বক্স মডেল। স্যার, এই মার্জিন, বর্ডার, প্যাডিং এবং কন্টেন্ট, এটার যে ক্যালকুলেশন, এটাকেই সিএসএস এ বক্স মডেল বলে। এই ক্যালকুলেশনটা দেখে কোথায়? এই ক্যালকুলেশনটা দেখার জন্য আপনি প্রজেক্টে যান, ইন্সপেক্ট বাটনে যান। এই যে আজকের থেকে শুরু যে হইলো ইন্সপেক্ট, হ্যাঁ, রেস্ট অফ দ্য সেমিস্টার ইন্সপেক্টেই থাকতে হবে সারাদিন বসে। সো ইন্সপেক্ট বাটনে যান। তো সেখানে আহ, আচ্ছা, দেখেন, ইন্সপেক্টর যখন অন করবেন তখন একদম এই যে এই জায়গায় একটা চিহ্ন দেখা যাচ্ছে, সিলেকশন, সিলেক্ট অ্যান এলিমেন্ট, এই বাটনটা একটা চাপ দিবেন। এই বাটনটায় চাপ দিলে ওই বাটনটা মানে একটা সুইচের মতো জ্বলে থাকবে। তখন আপনি যে এলিমেন্টটা ইন্সপেক্ট করতে চান সেই এলিমেন্টের দিকে যান। যেমন আমি এই এলিমেন্টটা ইন্সপেক্ট করতে চাই, এটায় একটা ক্লিক করেন, ওটা তখন সিলেক্ট হবে। এখন আপনি যদি একটু নিচে যান, দেখবেন এটা টোটাল সমস্ত বক্স মডেলের ইনফরমেশন পাওয়া যাচ্ছে। টোটাল ইনফরমেশনটা পাওয়া যাচ্ছে।
যেমন আমি যদি উপরেরটায় যাই, চাপ দেই, তো দেখবেন এখানে বোঝা যাচ্ছে কিনা জানি না কতটুকু, একটু জুম করা যায় কিনা। না, জুম হচ্ছে না। বাট এই জায়গায় কিন্তু লেখা আছে মার্জিন কত, বর্ডার কত, প্যাডিং কত, সবকিছু ডিটেলস লেখা আছে। যেমন এখানে উপরে 30, ডানে 20, নিচে 40, বামে 50 মার্জিন দেওয়া। তারপরে বর্ডার দেওয়া আছে কতটুকু, প্যাডিং কতটুকু দেওয়া আছে, প্রত্যেকটা এলিমেন্টের হিসাব আপনারা পাবেন। তো এই সিএসএস বক্স মডেলের হিসাবটা আমাদের খুব নেসেসারি। আমরা যখন ডিজাইন করি প্রায় সময় ডিজাইনটা নষ্ট হয়ে যায়। দেখবেন আপনি একরকম ডিজাইন করতেছেন কিন্তু ছবিতে দেখা যাচ্ছে আরেক রকম। তখন এইখানে এসে ক্যালকুলেশনটা দেখতে হয় যে কোনো জায়গায় মিস্টেক হলো কিনা। বুঝতে পারছি? হ্যাঁ, হ্যাঁ, বুঝিনি। আচ্ছা, আচ্ছা। তো এইটাকেই আমরা সিএসএস এর বক্স মডেল বলি। সো মার্জিন কোনটা? কন্টেন্টের বাইরের গ্যাপ। বর্ডার কোনটা? ওই যে মাঝখানে দাগটা। প্যাডিং কোনটা? ভিতরে। আর ভিতরে যে কন্টেন্টটা থাকে এটা হচ্ছে কন্টেন্ট। সো এখানে কন্টেন্ট, তার বাইরে প্যাডিং, তার বাইরে বর্ডার, তার বাইরে মার্জিন। খুব সুন্দরভাবে আলাদা আলাদা কালার করে দেখা যায়। So আমরা আমাদের প্রজেক্টে জিনিসটা ব্যবহার করব। এটা অনেক ইউজ হয়। স্পেশালি যখন ডিজাইন করতে যাবেন, আপনারা কেউ যদি ওয়েব ডিজাইন করে থাকেন, নিশ্চয়ই এই বক্স মডেলের সাথে আপনারা পরিচিত। ওকে, তাহলে আপাতত এখানেই থাক। তারপরে বেসিক্যালি আমাদের ফর্মের ডিজাইনটা দেখতে হবে, বুঝছেন? ফর্মের ডিজাইনটা দেখতে হবে, নাহলে অ্যাসাইনমেন্ট করতে পারবেন না। আচ্ছা, ইয়া লাগবে না, রেকর্ডিং আর দরকার নাই।